স্বৈরাচারের সাথে জড়িয়ে থেকে যারা সত্যিকার অর্থে সেই ছাত্রলীগের লেজুরবৃত্তি করে তাদের পক্ষে স্লোগান দিয়েছে, তাদের পদ অলঙ্কৃত করেছে, তারা পরবর্তী পর্যায়ে ভুল পাল্টে বললেন যে না, আমি ওদের সাথে নেমে এই জায়গাতে চলে এসেছি। আপনি দেখুন যে জামাত যখন যেখানে সুবিধা তখন সেখানে সেই যুক্তি তারা দাঁড় করায়। সেটা ৭১ সালের ভূমিকা থেকে শুরু করুন, তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের জোট বাঁধা থেকে, বিএনপির সাথে জোট বাঁধা থেকে, এমনকি কিছুদিন আগে তারা একথাও বলেছিল যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা বিএনপির সঙ্গে বসে একটা জনগণের জন্য যা ভালো মনে হয় সেরকম সরকারও তৈরি করব। বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে এখন সবচেয়ে আলোচিত তারিখ ১২ ফেব্রুয়ারি। একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে সংস্কারের গণভোট। নির্বাচনের মাঠে উত্তাপ বাড়ছে, আর সেই সঙ্গে তীব্র হচ্ছে ভাষার সংঘাত। কর্মজীবী নারীদের নিয়ে এক রাজনৈতিক দলের মন্তব্যকে কলঙ্কজনক আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন নারীর সম্মান, সত্যের দায় এবং ভোটাধিকার নিয়ে। অন্যদিকে পাল্টা বক্তব্যে জামায়াত নেতারা তুলে ধরেছেন রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। জনসভা থেকে জনসভায় ছুটছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। এই কথার লড়াই কি কেবল বক্তব্যে সীমাবদ্ধ, নাকি এর প্রভাব পড়বে ভোটের সিদ্ধান্তে? আজকে টকশোতে আমরা আলোচনা করব ভোটের মাঠে কথার লড়াই, এই শিরোনামে। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। সে সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে রাজনীতির মাঠে আমরা দেখছি কথার এক ধরনের তীব্র লড়াই চলছে, এবং জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেলের পোস্টকে কেন্দ্র করে কিন্তু নানামুখী বিতর্ক চলছে। সেই ইস্যুতেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন, কর্মজীবী নারীদের নিয়ে এক রাজনৈতিক দলের মন্তব্যকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন তিনি আবার অভিযোগ করেছেন যে আইডি হ্যাক হওয়ার বিষয়টি মিথ্যাচার। এই অভিযোগের ভিত্তি কি? রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের জন্যই কি এমন অভিযোগ? এটা আমি এভাবে দেখতে চাই না। আপনি যেটাকে লড়াই বলছেন সেটাকে লড়াই না বলে মনে হচ্ছে সত্য কথন করেছেন। যদি নীরবতা হতো, যদি এখানে যদি যে উনি যে এক্স হ্যান্ডেলে যে মেসেজটা তিনি দিয়েছেন জামাতের আমিরে জামাত, সেটাকে যদি বিএনপি একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেখানে নারীকে কটাক্ষ করে যে কথাটি বলা হচ্ছে, জনাব তারেক রহমান কিন্তু শালীনতার কারণে কিন্তু সেই শব্দটি উচ্চারণ করেননি, যে পুরো বক্তব্যটা অনেকগুলো সেন্টেন্স উনি ব্যবহার করেছেন, কিন্তু একবারের জন্য কিন্তু সেই অশালীন শব্দটিকে মুখে আনেননি। তিনি যেটাকে আপনি লড়াই বলছেন, লড়াই না বলে বলেন যে উনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। কারণ সত্যটা হচ্ছে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অবদান কোনো জায়গাতে কম ছিল না। তাদেরকে এই কর্মক্ষেত্র শুধু বলি না, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে তাদের অনুপ্রেরণার যে জগৎটি ছিল, তাদের যে বলিদান ছিল, তাদের যে আত্মত্যাগটি ছিল, সেখান থেকে শুরু করে প্রত্যেকটি পর্বে নারীরা বাংলাদেশের ইতিহাসকে যতটা বেশি মহিমান্বিত করেছেন, যতটা ভাস্বরিত করেছেন, তিনি সেই শব্দগুলোকে একেবারে উচ্চারণ করেছেন। সেখানে তিনি সেই প্রাসঙ্গিকতা এনেছেন যে গার্মেন্টসের যারা কর্মীরা যারা কাজ করছেন, যারা শিক্ষাঙ্গনে রয়েছেন, যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে রয়েছেন, যারা পেশায় অন্যান্য কর্মের সাথে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা এখন জড়িয়ে আছেন, তাদেরকে কটাক্ষ করে যদি এরকম অশালীন কোনো বাক্য কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে একটা দল যেটি দেশের বৃহত্তম রাজনৈতিক দল, তার কি কোনো দায় নেই যে এটা নিয়ে কোনো কথা বলবে? সেটাকে আমি লড়াই কেন বলবো? আমি মনে করি যে উনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, সত্যের কথাটি বলেছেন। আর যারা ধর্মের কথা দিয়ে এই কথাটিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, সেখানে কিন্তু তিনি কতগুলো উদাহরণ এনেছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ক্ষেত্রে উনি বলেছেন উনি ব্যবসা করতেন এবং সেই ব্যবসার মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাসূলকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বিবি আয়েশার ক্ষেত্রে তিনি তার গুরুত্বের কথা বলেছেন, এবং ওহুদ যুদ্ধের ক্ষেত্রে তাদের যে নার্সিংয়ের যে ব্যাপারটি ছিল, শুশ্রূষা করেছেন অগণিত আহত সৈনিকদের, তাদের খাদ্য সামগ্রী নিয়ে গেছেন। এই প্রত্যেকটা জায়গাতে ইসলামকে মহিমান্বিত করবার জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ হাদিসের বর্ণনা বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে বলতে গেলে মহিলাদের মধ্যে তার কাছ থেকে এসেছে। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারিণী হচ্ছেন একজন নারী। তারা তাদেরকে সম্মানিত করার সেই উদাহরণগুলোকে উনি সামনে এনে দিয়েছেন। সেটার মধ্যে দিয়ে তো এমন কোনো
বলবো না যে এটাকে লড়াই বলে কোনো কথা বলে ডক্টর মধুদুল আলমগীর পাভেল, শুধু এক্স হ্যান্ডেলের পোস্ট ঘিরেই আমরা তর্ক বিতর্ক দেখছি না, এর আগে আমরা দেখেছি গুপ্ত সুপ্ত ঘিরেও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বাহাস চলেছে। এটা গুপ্ত সুপ্তর ব্যাপারটি কিন্তু তারা নিজেরাই বলেছেন, এটা কিন্তু আমাদের কোনো আবিষ্কার করা কোনো শব্দ না। আমি যদি আগের কথাটির যদি প্রাসঙ্গিকতায় আরেকটি জায়গাতে যাই, আমাদের কাছে মনে হয়েছে যেটা তারা হ্যাক বলছেন, এটা আসলে হ্যাক বলবার তো দরকার নেই, কারণ এটা কি আপনি যদি পুরো বিষয়বস্তুটার দিকে দেখেন, পুরো টেক্সটের দিকে যদি তাকান, তাহলে এই বিষয়বস্তুর মধ্যে যে কথাগুলো আছে সেটা আমিরে জামাত তার কয়দিন আগে আল জাজিরাতে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তো শ্লীলতার বিবেচনাতে সেটা তো আরও বেশি আপত্তিকর কথা ছিল। তিনি সেই জায়গাতে নারীদের ক্ষেত্রে বলেছেন দুটো কথা। একটা কথাতে উনি বলেছেন যে তাদেরকে উনি মনোনয়ন দেননি, কারণ সেটি মনোনয়ন দেওয়ার যোগ্য মানুষ তাদের মধ্যে এই মুহূর্তে নেই বলে তারা সেটা বিবেচনা করছেন। আর দ্বিতীয়ত তা বলেছেন যে দলের শীর্ষ পদ পাওয়ার কোনো সুযোগ তাদের জন্য নেই। এবং সেখানে তিনি যে বায়োলজিক বা যে শব্দটি ব্যবহার করেছেন সেটি আমার মনে হয় যে ঠিক সভ্যতা বা শ্লীলতার মধ্যে পড়ে না। তাদেরকে উনি একটা বলতে গেলে একটা জীবের সাথে একটা জান্তব একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। বলেছেন যে মাতৃদুগ্ধ দেওয়াটা তাদের দায়িত্ব এবং জঠরে সন্তান ধারণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এই বিবেচনাটা যদি একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে থাকে, তাহলে নারীর জন্য সম্মানের বোধটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু বিবেচনার জন্য থাকে। আর সুপ্তগুপ্তের যে কথাটি আপনি বলছেন সেটা তো তারা এটাকে কৌশল বলে মনে করছে। এই অপকৌশলকে কৌশল বলে বানিয়ে দিয়ে আমরা যে বাহাবা দেওয়ার চেষ্টা করছি সেটার মধ্যে দিয়ে কিন্তু একটা অনৈতিকতা আছে। আপনারা দেখবেন যে যারা দীর্ঘদিন যারা এই স্বৈরাচারের সাথে জড়িয়ে থেকে যারা সত্যিকার অর্থে সেই ছাত্রলীগের লেজুরবৃত্তি করে তাদের পক্ষে স্লোগান দিয়েছে, তাদের পদ অলঙ্কৃত করেছে, তারা পরবর্তী পর্যায়ে ভোল পাল্টে বললেন যে আমি ওদের সাথে নেমে এই জায়গাতে চলে এসেছি। আর তার বিপরীতে ছাত্রদলের যে ছেলেগুলো মাঠে ময়দানে থেকে কষ্ট করে তাদের ছাত্রত্ব বিসর্জন দিয়ে জীবন বিপন্ন করে রিমান্ডে নির্যাতন সহ্য করে তারা যখন তাদের সত্যের পথে যখন তারা ছিলেন, তাদেরকে আপনি বলবেন যে এদের কোনো গুরুত্ব নেই, এরা মূল্যহীন। কী জন্য? এরা গুপ্ত সুপ্ত নয়, এরা কৌশল জানে না। আপনি গুপ্ত সুপ্তকে কৌশলের একটা অংশ হিসেবে ধরছেন, যেটিকে অপকৌশল বললে এটি বেশি ভালো হতো। সুতরাং এই গুপ্ত সুপ্ত শব্দটিও আমাদের আমদানি করা নয়। আর ওই এক্স হ্যান্ডেলের ব্যাপারে যে কথাটি আছে সেই ব্যাপারটির দায় কিন্তু তাদেরকে নিতে হবে। এখানে শাক দিয়ে মাছ ঢাকবার কোনো কথা নেই, কারণ তাদের যে নীতি নৈতিকতা বা তাদের যে আদর্শিক অবস্থান, এক্স হ্যান্ডেল কিংবা আল জাজিরা ইন্টারভিউ কিংবা মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা, যেগুলো কথা ইতিপূর্বে তারা বলেছেন, অথবা তাদের একজন প্রার্থী যেটা ডাকসুকে লক্ষ্য করে যে কলঙ্কজনক কথাগুলো বলেছেন, এই ধারাবাহিকতার তো অংশ। এগুলো কথা তো তাদের যে ন্যাচারাল ওয়ে অফ টকিং, তার বাইরে তো কোনো কথা নয়। সুতরাং এটাকে কেন আমরা অন্যভাবে দেখছি? এটা তো তাদের সহজ আলোচনায় কিন্তু জামায়াত আমির প্রশ্ন রেখেছে যারা এত বছর বিদেশে পালিয়েছিল তারাই এখন গুপ্ত বলে, আর কারাগারে থাকাই যদি আসলে গুপ্ত হয় তাহলে তিনি সেই অভিযোগ মাথা পেতে নিতে রাজি আছেন। আচ্ছা, এর মাথা পেতে নেওয়া নেই। আসলে হয়েছে কি, এখন যখন আপনি দেখবেন যে ভারসাম্যহীনতার একটা জায়গায় এসে দাঁড়ায়, তো আপনি যখন কোনো কারণে বিপর্যস্ত হন, ব্যালেন্সকে রাখা আসলে কষ্টকর। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের, উনি একজন চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র, আমিও চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এটা বুঝি যে এটা মানসিকভাবে এই জায়গাটা একটা বিপর্যস্ত হলে মানুষের কথা বলতেই পারেন। জনাব তারেক রহমান কখনো গুপ্ত ছিলেন না, বরং গুপ্ত ছিলেন না বলেই তার মানসিকভাবে বিপর্যস্ত কেন মনে হলো না। এই কারণে এই কথাগুলো বলছি যে এই কথাটি উনি কেন বলবেন, তারেক রহমান সাহেবকে উনি কেন গোপন মনে করছেন? জনাব তারেক রহমান যদি গোপনই হতো তাহলে কি সরকার কি আইন করে বলতে হতো তার কথা প্রচার করা যাবে না? আপনার টেলিভিশনে তো গত 17 বছর তার কথা প্রচার করতে পারেননি, তাহলে একটা গুপ্ত লোক যেহেতু গুপ্তই রয়ে গেছে, তারটা প্রচার না করার তো কোনো প্রশ্ন উঠতো না। এই কথাটি এই অর্থে উঠেছে যে তিনি খুব সোচ্চারভাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাধারণ একজন জনগণ যেভাবে বাংলাদেশে উপস্থিত থাকে, জনাব তারেক রহমান তার চাইতে বেশি সচেতনভাবে, তার চাইতে বেশি দায়িত্ব নিয়ে গত 17টি বছর ধরে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাকে যদি আপনি গুপ্ত বলেন তাহলে আমি সত্যিকার অর্থে প্রকাশ্য কাকে বলবো? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মধুদুল আলমগীর পাভেল। জনাব মাহবুব আসিস, তীব্র কথার লড়াই তো আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছি, সেটি কি ভোটারদের প্রভাবিত করছে নাকি বিভ্রান্ত করছে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে ঠিক কথার লড়াইটার তো একটা বাস্তবতা আছে, যে আমরা দেখেছি যে বিএনপি ও জামাতের যে দীর্ঘ সখ্যের যে ইতিহাস, গত 20 বছর ধরুন একসঙ্গে তারা সরকার গঠন করেছিল 2001 সালে, এবং তারপর যারা একসাথে সরকার গঠন করতে পারে নিশ্চয়ই কিছু আদর্শগত সাযুজ্য ছিল অথবা সমঝোতা ছিল। এখন যেমন জোটে বলা হয় আদর্শগত নয়, সমঝোতা ভিত্তিক, কিন্তু সমঝোতা কার সঙ্গে হয়? নিশ্চয়ই কিছুটা নৈকট্য ছিল। এবং এই সাম্প্রদায়িক বা ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে, এই বিস্তারের ক্ষেত্রে বিএনপির সহযোগিতা তো প্রায় ঐতিহাসিক, আওয়ামী লীগেরও বটে, কারণ আওয়ামী লীগও জামাতে ইসলামকে বিভিন্ন সময় সহযোগিতা এবং জোট গঠন করেছে। কাজে এই ক্ষমতার রাজনীতির সাথে এই রকম পারস্পরিক সহাবস্থান আমরা প্রয়োজন মতো দেখি। আবার এখন যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত, এই সময়টায় প্রায় ফাঁকা মাঠ বিএনপির জন্যে, তখন কিন্তু হঠাৎ করে জামাত
এই ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মীয় নানান রকম উস্কানি, উগ্রবাদ ইত্যাদি সামনে এনে বেশ একটি বড় জোয়ার সৃষ্টি করেছে বলে তারা দাবি করছে। যদিও তাদের যে ভোট আমরা সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে দেখেছি 4 থেকে 7%, তারা দাবি করে 13%, তারা এককভাবে নির্বাচন করে 3 থেকে 4টি আসন পেয়েছে এবং জোটগতভাবে পেয়েছে 18টি আসন। এই পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে তারা বিএনপির মতো একটা দল যারা গড়ে 40% ভোট পায়, আওয়ামী লীগ এবং বিএনপি, সেই জায়গায় তারা কি করে প্রায় বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং তারা দাবি করছে যে তারা ইসলামিক একটি জোট তৈরি করে সকল ইসলামিক ভোট একটি বাক্সে নিয়ে নেবার পরিকল্পনা করেছিল। সেখানে আবার ইসলামিক আন্দোলনের সঙ্গে তাদের বিভেদ ঘটে গেছে এবং শরিয়া আইন তারা পাশ করবে না এরকম একটা যুক্তিতে। আবার আল জাজিরার ইন্টারভিউতে কিন্তু জামাতের আমির সাহেব বলেছেন যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন প্রয়োগ করব। অর্থাৎ আপনি দেখুন যে জামাত যখন যেখানে সুবিধা তখন সেখানে সেই যুক্তি তারা দাঁড় করায়। সেটা 71 সালের ভূমিকা থেকে শুরু করুন, তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের জোট বাঁধা থেকে, বিএনপির সাথে জোট বাঁধা থেকে, এমনকি কিছুদিন আগে তারা একথাও বলেছিল যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা বিএনপির সঙ্গে বসে একটা জনগণের জন্য যা ভালো মনে হয় সেরকম সরকারও তৈরি করব। অর্থাৎ তারা সকল ফ্রন্ট খোলা রাখছে। আবার এর মধ্যে তারা এনসিপি কে সাথে করে নিয়েছে। তাহলে কি জামাত শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী? শুধু জামাত কেন, আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলো সকলেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে। তবে জামাতের ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে, জামাত তাদের অবস্থান স্পষ্ট করে না। যেমন ইসলামিক আন্দোলন কিন্তু বলেছে যে আমরা শরিয়া আইন করব, কোনো রাগঢাক নেই, শরিয়া আইন করব। জামাতও কিন্তু বিদেশিদের সঙ্গে যখন কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তখন তারা শরিয়া আইন করবে না, জানাচ্ছে যে আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। আবার যখন তারা বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে কথা বলে তখন না, আমরা তো ধাপে ধাপে করব। এবং তাদের এই পরিস্থিতি, ভোটের মাঠে সুবিধার জন্য তারা সরলমতি ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য বলছে যে আমরা জামাতের প্রধান পদে নারীদেরকে স্বীকার করব না। তাহলে তারা বেগম খালেদা জিয়ার অধীনে কি করে মন্ত্রিসভায় ছিল? তাদেরই 2 সদস্য। কি করে তারা শেখ হাসিনার সঙ্গে এক মঞ্চে তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেছে? তখন বেগম খালেদা জিয়া অথবা শেখ হাসিনাকে তাদের নেত্রী হিসেবে মানতে অসুবিধা হয় নাই, এখন নারীরা কেন তাদের নেত্রী হতে পারবে না? সেটার ব্যাখ্যাটা কি? তার মানে আগে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বলেছেন যে ইসলামী সংগঠনের নারীরা নেতৃত্বে আসতে পারেনি, এটা আমরা মেনে নিয়েছি। কখন মেনে নিল? এই এতদিনকে খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তারা যখন 20 বছর আন্দোলন করলেন তখন তারা কি কোথায় ছিলেন? মানে এক সময় তো তারা একসাথে ছিল। তার মানে তারা পরিস্থিতি বুঝে কথা বলে এবং পরিস্থিতি বুঝে যখন কথা বলে, আপনি দেখুন, আপনি একটু সার্চ দিলেই দেখবেন যে জামাতের আমির সাহেবের কথা যে আমরা নারীদের দিকে কেউ খারাপ চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলবো, যে ভোট নিয়ে ভোটের কারচুপির কথা বলবে বা কি যেন, মানে জিভ খেতে ফেলবো, হাত ভেঙে ফেলবো ইত্যাদি নানান রকম কথাবার্তা উনি বলছেন। এই ধরনের কথাগুলো কিন্তু রাজনৈতিক ভাষা নয়। তো এটা আবার বিএনপিরও বিভিন্ন পর্যায়ের নেতা, আজকেও বোধহয় মানিকগঞ্জটা কোথায় যেন একজন শুনলাম যে হিন্দুদের জন্য আলাদা একটি বাক্স রাখা হবে, সেইখানে আমি ঠিক যে এলাকাটির নাম বলতে পারছি না, এই মুহূর্তে মনে পড়ছে না, মানে এরকম একটি কথা বলেছেন। তো এই যে কথাবার্তাগুলো হচ্ছে, রাজনৈতিক নেতারা বলতে পারেন ভোটের জন্য, তো তারা যে কোনো ধরনের কথাই একটা সময় বলে বসতে পারেন। এটা দেখবে কে? দেখবে কিন্তু নির্বাচন কমিশন। রাজনীতিতে যে ধর্মের অপব্যবহার করা হচ্ছে, এই অপব্যবহার নিয়ে কি নির্বাচন কমিশনের একটি কথা আছে? এই যে এই ধরনের সন্ত্রাসী কথাবার্তা, দাঁত ভেঙে ফেলবো, চোখ তুলে ফেলবো, কোন রকম কথাবার্তা আছে? অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু প্রায় মেরুদণ্ডহীন আচরণ করছে অনেক সময়। তাদের তো স্পষ্ট এই যে নারীর যে অবমাননা, এই বিষয়গুলো এখন দেখুন, জামাতের যে আমিরের পোস্টটি এভাবে হ্যাক হয়েছে বলে জামাত দলগতভাবে দাবি করছে, তারা তো একবারও বলছে না যে আমরা এই সমস্ত বক্তব্যের সাথে একমত নই। একটি গালির কথা আলাদা, গালির নিশ্চয়ই এটা কোনো আলোচনার বিষয় হতে পারে না, কিন্তু নারীদের বিষয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে পোস্টটিতে, যে এটা আল্লাহ তাআলার বিধান যে নারীদের এই প্রধান নেতৃত্ব পদে দেওয়া যাবে না, সেই একই কথা তো একই কথাই ছিল। তার মানে সেই বক্তব্যটা এখানে পার্থক্য কোথায়? তার মানে, এবং আজকে যখন জামাতের আমির সাহেব এটাকে নাকচ করে দিচ্ছেন যে না এটা দেওয়া হয়নি, কিন্তু সেটা দেওয়া হয়নি বুঝলাম, কিন্তু এই বক্তব্য যেটা আপনাদের, সেটা আপনারা বলছেন না কেন? তার মানে নারীর বিষয়ে আপনাদের স্পষ্ট হতে অসুবিধা কোথায়? আপনি দেখুন যে এই যে নির্বাচন ঘনিয়ে আসছে, তাদের নারী কর্মীরা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছেন, সকলের দরজায় চলে যাচ্ছেন, কিন্তু
তাদের নারী নেতৃত্ব নিয়ে এই সমস্ত কথাবার্তা থাকবে না। এবং জামাতের আমির সাহেব কিন্তু মা শব্দটি খুব ব্যবহার করেন। মায়ের চাইতে তো আপন পৃথিবীতে কোনো মানুষেরই হতে পারে না। তো এটা অত্যন্ত ইমোশনাল একটি শব্দ উনি ব্যবহার করেন। কিন্তু এই বাস্তব পৃথিবীতে মায়ের ভূমিকা ছাড়া কি নারীর আর কোনো ভূমিকা নেই? নারী কি কর্মী নয়, নারী কি বীর নয়, নারী কি বিজ্ঞানী নয়, নারী কি গবেষক নয়, নারী কি দেশসেবক নয়, নারী কি স্বপ্ন দেখা কোনো মানুষ নয়, নারী কি একটা স্বাধীন মুক্ত চিন্তার কোনো প্রতিভু নয়? মানে একটি মা এটা কোন পর্যন্ত তাকে দেখানো, মানে একটু সকল চ্যালেঞ্জিং পেশায় কিন্তু নারীরা আমরা দেখেছি নিজেকে প্রমাণ করেছে। এখন দেখেন পোশাক নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, প্রশ্ন তোলা। এবং আরেকটা চিন্তা করুন, এই সময়ে এসে যখন আবার তারা বলছেন না আমরা সকল কর্মক্ষেত্রে তাদেরকে দেব, আপনারা যে পোশাকের বিধিবিধানের ব্যবস্থা করছেন, তো আপনি যখন পাইলট হিসেবে একজন মেয়ে চালাবে প্লেন, তাকে যখন প্যারাসুটে লাফ দিতে হবে, এই হিজাব টিজাব ইত্যাদি পরে কিভাবে সে লাফ দিবে? অর্থাৎ বাস্তবতার সাথে তো জিনিসটাকে প্রাসঙ্গিক হতে হবে। আপনি যখন ধরুন বারবার বলা হচ্ছে যে আমরা ইসলামিক শাসন করব, এখানে অনৈতিকতা ছেয়ে গেছে, নানান পোশাকের জন্য নাকি ধর্ষণ হচ্ছে ইত্যাদি বলা হচ্ছে, আসলে যার যার ধর্ম, এইটা তো ব্যক্তিগত খুব একটা নিজস্ব বিশ্বাস। যার যার জামাত এখন পর্যন্ত নিজেদের অবস্থান পরিষ্কার করছে না, জামাত সুবিধাজনক অবস্থানে থাকছে, মুনাফিকি করছে। জামাতের এই সুবিধাজনক অবস্থান বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে কিনা? আসলে দেখুন যে পুরো পরিস্থিতির নানামাত্রিক সদ্ব্যবহার করছে জামাত। যেমন আওয়ামী লীগের যে অনুপস্থিতি এবং এই প্রগতিশীল একটা খুব বড় অংশ নির্বাচনের বাইরে আছে, সেটা আওয়ামী লীগ বলুন, 14 দল বলুন, এমনকি জাতীয় পার্টিও হয়তো আছে কি নাই এটাও ঠিক আমরা বুঝতে পারছি না। নির্বাচনের যে বিভিন্ন প্রচারণা অথবা কিভাবে বলবো, এটা তাদের দুর্বলতা দলীয়। কিন্তু সবকিছু মিলিয়ে এই যে একটা শূন্যতা, তার বিপরীতে জামাত কি করতে পারত? জামাত বলতে পারতো যে আমরা জয়ী হলে এই স্বরাষ্ট্রনীতি করব, এই পররাষ্ট্রনীতি করব, আমাদের এই হবে আমাদের আগামী দিনের কিছু পরিকল্পনা। তারা এইসব না করে এই নারীর ক্ষমতায়ন, আপনার এই ধরুন যে পোশাক আশাক ইত্যাদি এইসব নিয়ে এবং নানান রকম কথাবার্তা, যে সমাজের যেই অনৈতিকতা সেগুলো নাকি সব ইসলামিক অনুশাসন করলেই ঠিক হয়ে যাবে, এই বিষয়গুলো মানে ধর্মীয় রাজনীতিকে যখন সামনে নিয়ে আসে তখন কিন্তু অনেক প্রশ্ন আমাদের সামনে আসে। আপনাদের সামনে মনে পড়বে যে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, ইরাক, পাকিস্তান, এই সবগুলো রাষ্ট্রে কিন্তু একটা উগ্র দক্ষিণ পন্থার বিকাশ আমরা দেখেছি এবং সবগুলোই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এই প্রত্যেকটা রাষ্ট্রের এই উগ্রবাদের পিছনে, এবং এদের চ্যাম্পিয়ন কিন্তু আবার আফগানিস্তান, এই সব উগ্রবাদের পেছনে কিন্তু বৃহৎ শক্তিগুলো নানাভাবে জড়িত আছে। আফগানিস্তানে কি হলো যে তালেবানের শাসন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো শক্তিদেরকে পরাজিত করে সেখানে ভালো কথা। বিএনপি মহাসচিব একই অভিযোগ করেছে যে জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আফগানিস্তানে পরিণত করা কতটা চ্যালেঞ্জিং? একদিনে তো আসলে কিছু হয় না। আপনি যদি 71 সালের আফগানিস্তান দেখুন, 60 দশকের আফগানিস্তান দেখুন, তাদের নারীদের অংশগ্রহণ দেখুন, আজকে আফগানিস্তানের নারীরা কোথায়? পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ মেয়েদের জন্য বিদ্যালয়ে যাওয়ার সুযোগ বন্ধ। তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ শূন্যের কোঠায় নেমে এসছে। এইটাই তো আপনার শরিয়া আইনের ধারাবাহিকতা। আপনার নারীদেরকে তো আপনি কাজ ঠিক করে দেওয়া হচ্ছে, আপনি 5 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, তাহলে আপনি একটা অফিস কেন আপনার নারীদেরকে বলে? প্রকৃত ইসলামের তো কোনো সমস্যা নাই নারীদের কাজ করার ব্যাপারে। আমাদের তো ইসলামে এই ধরনের বহু উদাহরণ আছে, সেগুলো ইসলামিক পণ্ডিতরা তো অনেক সময় বলেছেন। ইসলামের কথা কি জামাতে ইসলাম বলে নাকি? ইসলামে কি কখনো বলা আছে যে আপনি অন্য ধর্মের উপরে জামাত কোন ইসলামের কথা বলে? সেই তো আপনার ইসলামের মূল বিষয়টা কি? যে কোনো ধর্মের মূল বিষয় হচ্ছে শান্তি। ইসলামে যদি ইসলামের যে মূল কথা আপনার আল্লাহ যদি মনে করতে যে আপনার স্রষ্টা যে এই একমাত্র ধর্ম থাকবে পৃথিবীতে, তাহলে অন্য ধর্মের তো আপনার প্রজননই বন্ধ হয়ে যেত। তাহলে তার এত কিছু করতে হয় না, মানুষের হাতে সবকিছু তুলে নিতে হচ্ছে। আমরাই বলছি যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ইসলামের ধর্ম শ্রেষ্ঠ, এটা তো বলা আছে, এটা তো আমার আপনার বলবার দরকার নেই। এবং এই যে বহু বিচিত্র যে পৃথিবী, তার যে বর্ণাঢ্য সৌন্দর্য, এই যে বহু মত বহু পথ, এটাই তো স্রষ্টার একটা সৃষ্টির বৈচিত্র্য। সেই জিনিসগুলো যদি আমরা যার যার শ্রদ্ধার মধ্যে মর্যাদার সাথে পালন করি, এটাই তো সবচেয়ে বড় ইসলামিক
ধার্মিক আচরণ হবে। এবং আপনি দেখুন যে শান্তির যে বারতার কথা বলা হয়েছে ধর্মে, এটা তো একটা দার্শনিক এবং ব্যক্তিগত জায়গা। এটাকে কেন আপনি রাস্তার নিয়ে আসতে হবে? এবং সমাজে আপনি যেখানে 90 থেকে 92% মানুষ একটি বিশেষ ধর্মের, তার জন্য আইন কানুন তৈরি করার কি আর কোনো প্রয়োজন আছে? তাদের জন্য তো আর সুযোগ সুবিধা প্রয়োজন নাই। রাষ্ট্রের অধিকাংশ সুযোগ সুবিধা তো তারাই 92 ভাগ বহন করে। আর তারা যাতে নিয়ম নীতির মধ্যে থাকে, সকলের যেন সমমর্যাদা সম অধিকার থাকে, সেই জন্যই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ জাত যে সংবিধান, সেখানে ধর্ম নিরপেক্ষতা শব্দটি যুক্ত করা হয়েছে। সেই ধর্ম নিরপেক্ষতাকে বিসর্জন কোথায় দেওয়া হলো? 30টি রাজনৈতিক দলের সাথে কথা বলে এই দক্ষিণ পন্থার পৃষ্ঠপোষক সরকার ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রকে বিসর্জন দিল। এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, ইতিহাস ভাঙা, 32 নম্বর ভাঙা, এগুলো তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো লাগাতার ভাঙার মাধ্যমে, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলবার মাধ্যমে, পাকিস্তান শব্দটাকে হানাদার বাহিনী বলার মাধ্যমে আমরা 80 দশকে ফেরত গেলাম। এই 80 দশকে পুরোটা সময় কিন্তু পাকিস্তান শব্দটা উচ্চারণ করা যেত না। আবার সেই সময় আমরা ফিরে গেলাম। নিশ্চয়ই আপনার নজরে এসেছে মাহবুব আজিজ, জেটিএবির গবেষণায় উঠে এসেছে মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব ফেলবে। সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল। চীন, যুক্তরাষ্ট্র, জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সরকার এবং মেয়াদের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। আর এটিকে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের নেওয়া এই বড় সিদ্ধান্তগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার মেনে নেবে কি? আমি সেই জায়গায় যাওয়ার আগে ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই। দেখুন, এই সরকার কিন্তু যখন নির্বাচনের ঘোষণা যখন ডক্টর ইউনূস দেন প্রধান উপদেষ্টা হিসেবে, তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে উৎসব মুখর একটা নির্বাচন তিনি উপহার দিতে চান। তা এটা যদি আপনার প্রায়োরিটি হয়, তাহলে আজকে নির্বাচনের মাত্র 10 দিনও বাকি নেই এখনো। তাহলে এই মুহূর্তে কি আপনার অগ্রাধিকার কোনটা হবে? আপনি কি সত্যিকার শতভাগ প্রস্তুত? কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন একই সাথে দুটি নির্বাচন এখানে হচ্ছে। গণভোটের মাধ্যমে জনগণকে একটা মতামত দিতে হবে এবং সংসদ নির্বাচনে তার প্রতিনিধিত্বকে নির্বাচন করতে হবে। এবং চ্যালেঞ্জ অনেকগুলো রয়েছে। এই চ্যালেঞ্জ হচ্ছে পতিত স্বৈরাচারের এই নির্বাচন বর্জনের একটা হুমকি যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, তাদের মনোজগতের যে বিচ্যুতি যে এর আগে যেটা হয়েছিল, সেখান থেকে তাদের ঠিক মূল ধারায় বা তাদের সেই স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসার চ্যালেঞ্জটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে রয়েছে অনেক অস্ত্র উদ্ধার হয়নি, সেটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন আছে। অর্থের ঝনঝনানি আছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে বিকাশ ব্যবহার করা হচ্ছে, ভোটার আইডি নাম্বার নেওয়া হচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন রকম অভিযোগ ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে বিএনপির পক্ষ থেকে উত্থাপন করা হচ্ছে। আপনার পোস্টাল ব্যালটের অসঙ্গতি দেখেছেন, কিভাবে দালানের অবস্থানটা দাঁড়িপাল্লার নিচে হয়ে গেছে, কিভাবে ধানের শীষকে ভাঁজের মধ্যে ফেলা হয়েছে। এবং আমরা দেখেছি যে বিদেশে একা স্তূপাকার পোস্টাল ব্যালট। এই সব কিছু পরেও আমরা এটাও শুনছি যে 2 কোটির মতন কালো বোরকার অর্ডার হচ্ছে। তারা সকালবেলা এসে ভোটের লাইনটাকে দখল করবে এবং তাদের নিজেদের ভোট দেওয়া হলে বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তিপ্রিয় মানুষকে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য নিরুৎসাহিত করবে। এই সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কথা কিন্তু এটা জানে না বাংলাদেশের এমন কোনো মানুষ নেই। অন্তত সরকারে যারা আছেন তাদের তার বেশি তীক্ষ্ণতার সাথে এটা জানবার কথা। সেই জায়গাগুলোতে তারা প্রতিরোধযোগ্য কার্যক্রম গ্রহণ না করে তারা যদি দেশের অন্যান্য অপ্রয়োজনীয় জায়গা, যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, এগুলো তো একটা নীতিগত সিদ্ধান্ত। আমি কোন দেশের সাথে কোন চুক্তিটি করব, কোন দেশের সাথে আমার সম্পর্ক কেমন হবে না হবে, সেটা যদি ওনারা এই মুহূর্তে স্বাক্ষরও করেন, তার মেয়াদ কয়দিন? আমি 3 দিন আগে স্বাক্ষর করলাম, আমি এই 3 দিনের মধ্যে সেই প্রসঙ্গ যুক্ত করিয়ে অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। কোন দেশের নিরাপত্তা উপদেষ্টা উড়োজাহাজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হন না, এর সমালোচনার জবাবে ডক্টর খলিল বলেন, দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই। এই মন্তব্য কি জবাব নাকি যৌক্তিক সমালোচনাকে এড়িয়ে যাওয়া? ওনার ব্যাপারে তো আমি কথা বলার মতন যোগ্যতা বোধ নেই। কেউ কেউ তাকে এত বেশি মহাজ্ঞানী এবং সবকিছুর ক্ষেত্রে সর্বজ্ঞান তার ভেতরে ভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে এমনভাবে চারদিকে কথাগুলো ছড়ানোর চেষ্টা করা হয়। সেই জন্য যেমন মনে হয় যে উনি যে কোনো জায়গার জন্য বোধহয় সবচেয়ে যোগ্যতম ব্যক্তি, ওনার চাইতে যোগ্যতম ব্যক্তি বোধহয় বাংলাদেশ কখনোই খুঁজে পায়নি। আমরা অবশ্য তার কার্যক্রম একবার 2001 সালে দেখেছিলাম। যাই হোক, সেই পুরনো কথায় নাই বা ফেরত গেলাম। কিন্তু এইটুকু তো অন্তত বলা যায় যে এই জায়গাগুলোতে এই যে সরকারটি নিজেই বলছেন যে তারা 12 তারিখের পরে নিজেরা প্রস্তুতি নিচ্ছেন, তারা সরকার থেকে চলে যাবেন, কীভাবে তাদের এক্সিট যেন খুব একটা সুষমামণ্ডিত হয়, সম্মানজনক হয়, সেটা দেখবার জন্য সেই জায়গাতে বিমান পরিচালনার পর্ষদকে নতুন করে ঢেলে সাজাবার দরকার। এবং সেখানে
এই ধরনের মানুষ যাদের নিরাপত্তা দেখবার মতো গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেখানে তাদেরকে বিমান দেখতে হবে কেন? এই ব্যাপারগুলোতে জনমনে একটা প্রশ্ন ওঠে, এবং সেটার উত্তরই বা তিনি দেওয়ার চেষ্টা করছেন কেন? তিনি যদি সত্যিকার অর্থে এই জায়গাতে যদি তার সজ্জন অবস্থান হতো, তাহলে তিনি বলতেন যে না, জাতীয় নিরাপত্তার মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখা নির্বাচন পূর্ববর্তী সময়ে আমার মনে হয় যে আমার এই চাইতে গুরুত্বপূর্ণ জায়গা কোনোটাই নেই, আমি এরকম কোনো একটা পদ গ্রহণ করছি না। ডাক্তার বদরুল আলমগীর পাভেল, টিআইবির এক গবেষণায় উঠে এসেছে গত 17 মাসে সারা দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনার রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭,০৮২ জন আহত হয়েছে, এবং ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ততা রয়েছে। তাহলে জানতে চাই, বিএনপির শীর্ষ নেতৃত্ব কি মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে? আমি এই সম্পৃক্ততা শব্দের সাথে একটু যাই। সেটা সম্পৃক্ততার তো দুটো আঙ্গিক থাকতে পারে, আক্রমণকারী বা আক্রান্ত। আপনি কোন অর্থে সম্পৃক্ততার কথা বলেছেন? তারা কি আক্রান্ত হিসেবে সম্পৃক্ত ছিল ওর সাথে, নাকি আক্রমণকারী হিসেবে ছিল? আর এই যে তথ্যের ক্ষেত্রে শুধুমাত্র একটি দলকে নির্দেশনা করে যখন কোনো একটা কথা বলা হয়, কি আপনি সত্য, অর্ধসত্য, সত্য গোপন, এরকম বিভিন্ন রকমভাবে কিন্তু আপনার মনের মধ্যে যদি কোনো একটা ইচ্ছে থাকে, তাহলে আপনি কিন্তু মিথ্যাকে প্রতিষ্ঠিত করবার একটা চেষ্টা করতে পারেন। আপনি কুমিল্লার জনসভায় হাসনাত সাহেব, হাসনাত, উনি সাংবাদিকদের লক্ষ্য করে কয়েকটি বিশেষ সংবাদপত্রকে বললেন যে আপনাদেরকে চিনে রাখলাম। তা আপনি কি এটাকে কথার সন্ত্রাস বলবেন না? নাকি এটাকে যেহেতু ওর গায়ে কোনো আঁচড় লাগেনি সেখানে সন্ত্রাসের কথা বলা যাবে না? সেখানে সাংবাদিক আহত হলে সে কথাও বলা যাবে না? আবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাহেব যখন ইঙ্গিত করে বলেন যে তারেক রহমান সাহেবের পরের প্রজন্মের কাউকে মেরুদণ্ড ভাঙার জন্য প্রস্তুত থাকতে হবে, সেটার মধ্যে আপনারা সন্ত্রাস দেখবেন না। অথবা সাদিক কায়েম যখন বলবেন যে লাথি দিয়ে কাউকে দেশ থেকে বের করে দেবো, সেটার মধ্যে আপনারা সন্ত্রাস দেখবেন না। তখন সন্ত্রাস দেখার মাত্রাটার ক্ষেত্রে যদি ওই সম্পৃক্ততার শব্দটিকে এনে আপনি শুধুমাত্র পত্রিকার কিছু হিসেব অথবা বট বাহিনীর দেয়া কোনো একটা পত্রিকার রিপোর্ট কিংবা কোনো একটা জায়গাতে কোনো একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা তথ্যকে সামনে এনে যদি সম্পৃক্ততার কথা বলি, তাহলে বোধহয় একটা অবিচার করা হবে। কারণ আমাদের দলের পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা যেটা চালানো হচ্ছে, যেটাতে জনাব তারেক রহমান প্রত্যেকটা জায়গাতে কিন্তু অনেকগুলো কথার সাথে সাথে দুটো জিনিসের ক্ষেত্রে বোধহয় প্রতিটি সভাতেই উল্লেখ করছেন। সেটা হচ্ছে তিনি দুর্নীতির টুটি চেপে ধরতে চান এবং সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চান। সেই নিরাপদ বাংলাদেশ গড়বার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেটি হচ্ছে সন্ত্রাস কিন্তু অবধারিতভাবে আসে। সেই সন্ত্রাসকে শুধুমাত্র আমরা কিন্তু শারীরিক সন্ত্রাস বলে মনে করি না। আপনি যদি কথার সন্ত্রাসে যদি একটা নারী যখন তার ফেসবুক পোস্টের বিপরীতে যখন বট বাহিনীর দ্বারা আক্রান্ত হয়, আপনি এটাকে সন্ত্রাস বলছেন না, এখানে কিন্তু আক্রান্তের হিসাব আপনি দেখছেন না। তাহলে আপনি কি শুধুমাত্র মনে করেন যে আঘাতটা শরীরে হলে আঘাত হয়, মনে আঘাত দিলে সেটাকে আঘাত বলবেন না আপনি? তাহলে টিআইবি যদি এই মনোজগৎকে যদি বুঝতে যদি অক্ষম হয়, তাহলে তাদের জন্য আমার যদি পরামর্শ থাকবে, WHO ডেফিনেশন হিসেবে কিন্তু স্বাস্থ্যকে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল না, মেন্টাল হেলথের কথাও কিন্তু স্বাস্থ্যের একটা, ওয়েলবিংটাও কিন্তু স্বাস্থ্যের একটা অংশ। সুতরাং আপনি শারীরিক আঘাতের সাথে সাথে এই যে মনোজগতের বা মানবিক বা মানসিক যে আঘাত সৃষ্টি করছেন যারা, তাদেরকে যদি হিসেবের মধ্যে আনেন যদি, তাহলে কিন্তু এই 90-91% হিসেবটা কিন্তু পাল্টে যাবে। আমার মনে হয় ভবিষ্যতে তারা এইটা বিবেচনা রেখে গবেষণা কার্য পরিচালনা করুন, তাহলে বোধহয় সেটা সুবিবেচনা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মাহবুব আজিজ, তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ রাজনৈতিক নেতাকর্মী, এমন রিপোর্ট প্রকাশ করেছে টিআইবি। সে সঙ্গে বলছে যে মব নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব ফেলবে। কিভাবে মব নিয়ন্ত্রণে আসবে? জি দেখুন, এই যে মব সন্ত্রাস আমরা দেখলাম, এই পুরো পরিস্থিতি আমরা যেই নানান বিষয়ে আলাপ করছি, রাজনৈতিক দলগুলোর দোষ ত্রুটি নিয়ে আলাপ করছি, পরিস্থিতি যে বললেন 90% একটি দলের ইত্যাদি, আসল প্লেয়ারটি কে নির্বাচনের আসল প্লেয়ার তো সরকারের হাত সবচেয়ে শক্তিশালী। তার সমস্ত প্রতিষ্ঠান, তার হাতে আইন শৃঙ্খলা, সেনাবাহিনী সহ সমস্ত কিছু। আমরা কি দেখলাম 18 মাসে দেখলাম যে আমরা মব সন্ত্রাসের নামে উচ্ছৃঙ্খল আচরণের পর আচরণ। যে কোনো সময়ে একটা বিচার সভা বসে যাচ্ছে, আপনি ফ্যাসিবাদের দোসর, আপনি অমুক, আপনি তমুক, আপনি এটা করেছেন, আপনি যেটা করেছেন, এবং ইচ্ছা মতো যা খুশি ভাষা ব্যবহার করা হচ্ছে। সেটা ভাষা সন্ত্রাস থেকে শুরু করেন, শারীরিক সন্ত্রাস থেকে শুরু করেন, ইত্যাদি চলছে। এই কোনো কিছুতেই আমরা আইনের শাসনের উপস্থিতি কিন্তু যথাযথভাবে সবসময় দেখেছি যখন যেখানে প্রয়োজন হয়েছে। অর্থাৎ চুজ অ্যান্ড পিক বলে যে শব্দটা আছে, সেটা কিন্তু সরকারকে আমরা করতে দেখেছি। এখন সরকারের উপরেই আসলে নির্ভর করে যে মব সন্ত্রাস 12 তারিখে হবে কি হবে না। সরকার চাইলে হবে, সরকার না চাইলে হবে না।
সরকারের প্রস্তুতি কেমন দেখছেন? সরকারের প্রস্তুতি তো এগুলো প্রতিষ্ঠান যেভাবে আছে, যেগুলো আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, অন্যান্য সবকিছু, এখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পরে যেরকম 2-3 দিন একেবারে ভঙ্গুর অবস্থা ছিল, সেখান থেকে তো দেশ ঘুরে দাঁড়িয়েছে। এবং প্রস্তুতির ব্যাপারগুলো হচ্ছে কি, প্রস্তুতি তো মানুষকে জানানোর দরকার আছে। প্রস্তুতি গোপনে গোপনে নিচ্ছে কিনা আমরা তো জানি না কিভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা তো রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে সরকারের একটা সাড়ম্বর উপস্থিতি দেখতে চাই, যে নির্বাচন কমিশনেরও দেখতে চাই যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আমরা এতগুলো ক্যামেরা রাখছি, এতগুলো আইন শৃঙ্খলার ব্যবস্থা রাখছি, যেগুলো আমরা জানি আমাদের বিধিবিধানে আছে, সেগুলোও কেন বারবার উচ্চারিত হচ্ছে না? একটা চারদিকে একটা উৎসব মুখর পরিস্থিতি তো তৈরি করা দরকার। নির্বাচনের বাকি আর মাত্র 9 দিন। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই বলেছে ইতিহাসের সেরা নির্বাচন তারা করতে চায়, কতটা আশাবাদী হতে পারছে? সেই ফুলঝুরি তো আমরা শুনতে শুনতে দেখলাম যে আমরা রোহিঙ্গারা ঈদ করতে চলে গেল 1 বছরের মধ্যে, আমরা বিশ্বের সমস্ত দরজা বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে বিশ্বের সমস্ত দেশের ভিসা আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আমরা শুনলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কত বড় বড় কথা, এখন শুনতে পাচ্ছি যে ভারতের থেকে আমাদেরকে 140% আমদানি বেড়ে গেছে, চাল আমদানি করা হচ্ছে ভারত থেকে, সবকিছুই ভারতের, আর আমরা ভারতের মুখে মুখে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলি। কাজে কথা এবং কাজের যে ফারাক এই সরকারের, সেইটা আসলে নতুন করে আলোচনার বিষয় নয়। তবে রাজনৈতিক দলগুলোর কাছে আমি একটা পরামর্শ দিতে চাই দলগুলোর প্রতি, যে আমরা কিন্তু বড় রাজনৈতিক নেতাদেরকে নানান রকম প্রতিশ্রুতি দিতে দেখছি যে আমরা এই কাজ করব এলাকাবাসীর জন্য, দেশের মানুষের জন্য, বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন তারেক রহমান ইত্যাদি নানান কথা বলছেন। কিন্তু এই কথাগুলোও কিন্তু ভোটারদের কাছ থেকে শোনা দরকার, যে বিভিন্নভাবে যখন তারা নিষ্পেষিত হন, নির্যাতিত হন, এই ভোটের পরে তো আর তারেক রহমানকেও এইভাবে পাওয়া যাবে না, অন্যান্য দলের নেতাদেরকেও এত কাছে পাওয়া যাবে না। মানুষ কথা বলবে কোথায়? অধ্যাপক ডাক্তার মধুদ আলমগীর পাবেল। হ্যাঁ, আমার মনে হয় যে কথা বলার ক্ষেত্রে জবাবদিহিতার যে অঙ্গীকারটি রয়েছে, আমি অন্তত জনগণকে বিশ্বাস করতে বলবো, যেটা মাহবুব ভাই যেটা বলছিলেন যে জনগণের চাওয়াটাকে আমরা শুনতে চাই কিনা। তারেক রহমান সাহেব কিন্তু প্রত্যেকটা, সবাই কিন্তু শুরু করেন জনগণের চাওয়াটা কিন্তু খুব ছোট। তারা শান্তিতে থাকতে চায়, তিনি তার সন্তানের কর্মসংস্থান চান, মেয়ের নিরাপত্তা চান, নিজের পরিবারের জন্য সুস্বাস্থ্য চান, কৃষক তার জন্য কৃষির যে উৎপাদনের প্রোটেকশন চান। এই সবগুলো নিয়ে কিন্তু কথা, এবং একই সাথে মিডিয়ায় যেন আপনারা কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন, কার্টুন আঁকতে পারেন, সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু স্বাধীনতার জায়গাটা কিন্তু অবারিত করা হয়েছে। আজকে এটা আছে বলে কিন্তু আমাদের বিরুদ্ধে এত বিষোদ্গার করার পরেও কিন্তু এখানে থেকে সমালোচনার কথাটি আসে না। তারেক রহমান সাহেব কিন্তু আরেকটা সভাগুলোতে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেন, দেখেন আমি চাইলে তো অনেক সমালোচনা করতে পারি, সেই সমালোচনাগুলো করলে লাভ আপনারও হবে না, আমারও হবে না, বরং আমি পরিকল্পনার কথা বলি, দেশ গড়ার জন্য আমি যা ভাবছি সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা সেই কথার সাথে আমার সাথে আছেন কিনা, যদি থাকেন তাহলে আমাকে সমর্থন করুন। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মধুদ আলমগীর পাবেল। মাহবুব আজিজ, শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বনাম নির্বাচন পরবর্তী বাস্তবতা, ফারাক কতটুকু? যে এই বিষয়টি আমি ভাবছিলাম, যে আপনি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যে পাভেল ভাই যেমন বললেন, তারেক রহমান সাহেব এই কথাগুলো বলছেন, এখন মানুষ এই গত 17 বছর ধরেন সেইভাবে জবাবদিহিমূলক কোনো শাসনের মধ্যেই ছিল না। তারা কিন্তু এক ধরনের কথা বলছে ঠিকই, হ্যাঁ আমরা এটা চাই, আমরা স্বাস্থ্য চাচ্ছি, স্কুলের এই রাস্তা চাচ্ছি, ঠিক আছে, কিন্তু মূল যে জায়গাগুলো, যে তাদের যে আইনের শাসনের জন্য কি দরকার, এটা যখন ঘটনা ঘটে যাবে, অর্থাৎ একটি মানুষ, যেমন এটা যদি আমরা এইভাবে উদাহরণ দেই, যে একটি শিশু যখন হাঁটে, টলমল পায়ে হাঁটে, কিন্তু হাঁটার পরে কিন্তু সে বুঝতে পারে যে রাস্তাটি কতখানি কঠিন, এক রাস্তা থেকে আরেক রাস্তায় তাকে কিভাবে যেতে হয়। আজকে যখন মানুষের সামনে কথা যখন এতদিন বলতে পারিনি, কিন্তু আমরা বলবো কোথায়, এত প্রযুক্তির উন্নয়নের কথা সময় আমরা চলে এসেছি, এত কিছু আমরা 999-এর কথা জানি, আমাদের এইরকম কিছু প্রযুক্তির কথা কেন প্রধান রাজনৈতিক দল বলছে না, যে আপনার অভিযোগটি আপনি এখানে জানাতে পারবেন, একটা ন্যাশনাল একটা সেন্টার থাকবে, সেখানে একটা আপগ্রেড থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু আধুনিক ভোটারদেরকে অনেক আকৃষ্ট করত। একই রকম কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সহযোগিতার কথা শুনতে পাচ্ছি, আর্থিক অনুদানের কথা শুনতে পাচ্ছি। আমরা কিন্তু একটা ভিক্ষুকের জাতি নই। আই এম সরি যে এরকম একটা শব্দ বললাম। ভিক্ষার ব্যাপারটা আমরা চাচ্ছি সহযোগিতা। মাহবুব ভাইয়ের কথা শেষে বলি, আমরা কিন্তু সেই আঙ্গিকেই হাঁটছি। তারেক রহমানকে পরামর্শ দিন একটি অ্যাপস কিন্তু ইতিমধ্যে আছে, যেখান থেকে কিন্তু এই পর্যন্ত এখানে প্রায় 20,000-এর বেশি পরামর্শ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।